যাই হোক, এখন আমার সাংবাদিক বন্ধুরা যা শুনতে চায়, আমরা গণতন্ত্রের পক্ষে যারা কথা বলি, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত করার জন্য সারা জীবন নির্যাতিত হয়েছি, নির্বাসিত থেকেছি, কারাবাসে থেকেছি এবং কোন সময় আমরা আয়না করে থেকেছি। নির্বাসনে, নির্যাতনে, কারাবাসে আয়না করে যার জীবন গেল 17 বছর, তাকে আজকে দেশদ্রোহী বানানো হচ্ছে। এই কি রাজনীতি হওয়া উচিত? এইভাবে আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা আমরা সংগ্রাম করেছি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য, বৈষম্য বিরোধী সাম্যভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের জন্য, তারা সবাই আজকে দেশ বিরোধী শক্তি হয়ে গেছি। এই হচ্ছে আমাদের বিরুদ্ধে তকমা। কারা করছে? যারা আমরা নির্বাচন চাই, যারা আমরা গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে চাই এবং গণতন্ত্রের কথা বলি, নির্বাচনের কথা বলি, গণমানুষের কথা বলি, তারা বাংলাদেশের বিরুদ্ধে হয়ে গিয়েছে কিছু কিছু কুচক্রী মহলের। কারণ তারা চায় না কোন নির্বাচন, তারা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক শর্তভিত্তি, তারা চায় এই দেশ সব সময় বিদেশ নির্ভর থাকুক। তারা আমাদেরকে দেশদ্রোহী এবং অন্যান্য দেশের এজেন্ট বানাতে তৎপর হয়ে উঠেছে। এমনকি এই পর্যায়ে গিয়েছে যে আমাদের ছেলে সন্তানদের বিরুদ্ধেও তারা এই সমস্ত কুৎসারটনার অংশ বানিয়ে নিয়েছে। বাপের মুখে ছেলের কথা প্রশংসা করা ঠিক মানায় না। আমার বড় ছেলে আজকে আসার সময় বলছে, আব্বু তোমরা কি কিছুই বলবা না, আমাকে এইভাবে ভিকটিম বানাচ্ছে। আমি বললাম, তুমি বিখ্যাত হয়ে যাচ্ছ, তোমার বিরুদ্ধে কুৎসারটনা করে তোমাকে পরিচিত করে দিচ্ছে। বলছে আমি সেই পরিচিতি চাই না। আমার ছেলে সৈয়দ ইব্রাহিম আহমদ একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, পিএইচডি করছে। সে ওয়ার্ল্ড র্যাঙ্কিং একজন স্টুডেন্ট ছিল, বিশ্ববিখ্যাত ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে গ্রাজুয়েশন করেছে। কিন্তু সে দেশে ফেরত এসছে দেশের সেবার জন্য। আমার উপর যে নির্যাতন হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে কারাবাস হয়েছে, তার সবকিছুর ভুক্তভোগী আমার পরিবার, আমার সন্তানরা। তারপরেও তারা দেশে ফিরে এসছে দেশের টানে। তারা তো বিদেশে থেকে যেতে পারত, ব্রেন হয়ে যেত। এই অবস্থায় তাকে বানানো হয়েছে একটি বিতর্কিত ব্যবসায়িক কোম্পানির অফিস নাকি পাহারা দিচ্ছে। আমি আমার নিন্দা জানানোর ভাষা নাই। আমরা রাজনীতি করি, আমাদের নিয়ে সমালোচনা সত্য মিথ্যা অনেকে করতে পারেন। যুদ্ধের ময়দানেও ফ্যামিলিকে বাদ রাখা হয়, স্ত্রী পুত্র সন্তানদেরকে টাচ করা হয় না যুদ্ধের ময়দানেও। কিন্তু আমরা একই একটা বিশ্রী যুদ্ধ হচ্ছে আমাদের বিরুদ্ধে, এটি আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে কলঙ্কিত করে। আমরা ইতিমধ্যে বলতে বসছি ফ্যাসিবাদী শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ নির্যাতনের কাহিনী, গুম, খুন, অপহরণ, হত্যার কাহিনী। আমরা বলতে বসছি কিভাবে অত্যাচার করেছে, কিভাবে নির্যাতন করেছে, কিভাবে গুম করেছে। অনেক শহীদ পরিবার আজও তার স্বজনদেরকে খুঁজে পায় নাই। অনেক গুমের যারা শিকার হয়েছে, সেই মা বোন ভাইয়েরা তার সন্তানের ফিরে আসার জন্য এখনো অপেক্ষা করে। সুমনের মা মায়ের ডাক নিয়ে এখনো প্রতি বছর বিভিন্ন রকমের কর্মসূচি করে। সুমনের এখনো পর্যন্ত দেখা নাই। ইলিয়াসের স্ত্রী পুত্র সন্তানরা এখনো পর্যন্ত আশা করে তার বাবা একদিন জীবিত ফিরবে তাদের কাছে। আমরা বলতে বসছি অনেক রকমের অত্যাচারের কাহিনী, যারা রাস্তায় রাস্তায় ঘুরেছে গুমের শিকার সন্তানের মুক্তির জন্য এখনো পর্যন্ত মুক্তির প্রহর গুনছে। 5ই আগস্ট যদি বাংলাদেশে সংগঠিত না হতো, আজও জানি না কয়জন আয়না করে পচে লাশ হয়ে যেত। সেই অত্যাচারের কাহিনী আমরা বলতে বসছি। আমরা যে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য সংগ্রাম করেছি, আজীবন গণতন্ত্রের পক্ষে ত্যাগ স্বীকার করেছি, অবিরাম সংগ্রাম করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমরা সেই ঐক্যকে কেন যেন নষ্ট করতে চাচ্ছি। কিছু কিছু শক্তি সেই গণতান্ত্রিক শক্তি সমূহের মধ্যে ফাটল ধরানোর জন্য অবিরাম প্রচেষ্টা করে যাচ্ছে। কেউ বিদেশে থেকে, কেউ স্বদেশে, কেউ বুঝতে চাচ্ছে না গণতান্ত্রিক উত্তরণ কবে হবে। আমরা সেই গণতন্ত্র, যে গণতন্ত্রের জন্য আমরা রক্ত দিয়েছি, আমাদের অন্যান্য দাবির মধ্যে প্রধানত দাবি ছিল আমরা ভোটাধিকার চাই, আমরা গণতন্ত্র চাই, আমরা সাংবিধানিক অধিকার চাই, আমরা বাংলাদেশে
রাইট টু স্পিচ, রাইট টু অ্যাসোসিয়েশন এবং ফ্রিডম অফ প্রেস চাই, সেজন্য আমরা সংগ্রাম করেছিলাম। সেই অধিকারগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের 31 দফা সংস্কার প্রস্তাবে অনেক বিষয়, অনেক সংস্কার কমিশনের উল্লেখ করেছি। আমরা সেদিকে না গিয়ে পরস্পর আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টির মধ্য দিয়ে কেন জানি একটি গোষ্ঠী তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য অথবা ফ্যাসিবাদী শক্তি এই সমস্ত কুটচালের মধ্য দিয়ে আবার পুনর্বাসিত অথবা ফিরে আসার জন্য চেষ্টা করছে। আজকে সংস্কারের কথা বলছে। সংস্কারের মহাকাব্য তো আমরা রচনা করেছি এই সরকার ক্ষমতায় গ্রহণের, দায়িত্ব গ্রহণের আরো 1-1.5 বছর আগে। তারও 1 বছর আগে আমরা 27 দফা দিয়েছিলাম। তারও 5-7 বছর আগে আমরা ভিশন 2030 দিয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই দেশের যদি কোনো সংস্কার হয়ে থাকে, বিএনপির হাত ধরে হয়েছে। এই দেশে প্রথম সংস্কার হয়েছে, আমি বলবো, বাকশালীর এই সংবিধান 4th সংশোধনী বাতিলের মধ্য দিয়ে রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের হাত ধরে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হয়েছে এবং 1979 সালে এই সংবিধানের 5ম সংশোধনের মধ্য দিয়ে যে রাষ্ট্র আমরা গণতান্ত্রিকভাবে এগিয়ে গিয়েছি, এটা হচ্ছে বেসিক সংস্কার। তার পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অবিরাম সামরিক শাসন বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে যেই গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়েছিল কেয়ারটেকার সরকারের মধ্য দিয়ে, সেই সরকারের 1991 সালে আমরা সংসদীয় গণতন্ত্রে ফেরত এসেছি। পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে অথবা প্রবর্তন হয়েছে, যাই বলুন আপনারা। সেই সংস্কার বিএনপির হাত ধরে হয়েছে। তৎপরবর্তীতে বাংলাদেশের যে সমস্ত সাংবিধানিক সংস্কার হয়েছে, জনদাবের মুখে হোক, যেভাবেই হোক, আমাদের হাত ধরে হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে। আমরা কেয়ারটেকার সরকার প্রবর্তন করেছি। এর পরবর্তীতে নারী উন্নয়নের জন্য যে সমস্ত প্রকল্প এবং যে সমস্ত উদ্যোগ উন্নয়ন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিয়েছেন, যার মধ্য দিয়ে বাংলাদেশের নারী শিক্ষার হার বিশ্বের মধ্যে একটা স্মরণীয় হয়ে থাকবে। বহু দেশ এটা অনুসরণ করেছে। শিক্ষার ফুড ফর এডুকেশন যেটা আমরা চালু করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তার মধ্য দিয়ে প্রাইমারি এডুকেশন অবিস্মরণীয়ভাবে একটা পর্যায়ে গিয়েছে, যেটা বাংলাদেশের জন্য বিশাল অবদান। সেটাকে আমরা কন্টিনিউ করব। পরবর্তী সরকারও বিভিন্নভাবে কন্টিনিউ করেছে। এই জাতীয় বহু সংস্কার, গণতান্ত্রিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, উন্নয়নের জন্য যে সমস্ত উদ্যোগ প্রেসিডেন্ট জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে, সেটাকে ইতিহাস হিসেবে ধারণ করে আমরা ভবিষ্যৎকে বিনির্মাণের জন্য এখন অনেক কর্মসূচি নিচ্ছি, যার মধ্যে বক্তারা বলে গিয়েছেন কৃষকের জন্য কৃষি কার্ড, আমাদের সবার জন্য স্বাস্থ্যের জন্য হেলথ কার্ড, কৃষকের জন্য কৃষক কার্ড এবং বেকারদের জন্য বেকার ভাতা ইত্যাকার অনেক রকমের উদ্যোগ আমরা নিয়েছি, যেটা ফ্যামিলি কার্ড নামে পরিবারের প্রধানকে, যিনি মহিলা থাকবেন, তাকে দেয়া হবে অনেকটা খাদ্যের নিশ্চয়তার জন্য। এইভাবেই এই জাতিকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহু রকমের পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। সেই কথাগুলো আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে, দেশবাসীর সামনে তুলে ধরতে হবে। যেমন আমি বারবার বলি, 31 দফা নিয়ে আপনারা ঘরে ঘরে যাবেন এবং তাদের কাছ থেকে আপনারা বক্তব্য শুনবেন। এখানে আমরা আরো নতুন নতুন প্রস্তাব যদি পাই, সেটা আমরা গ্রহণ করব। এবং এই 31 দফা এমন হয়ে গেছে শুধু বাংলাদেশে নয়, আমরা যখন রাষ্ট্রদূতদের সাথে কথা বলি, তারা এই দফাগুলো নিয়ে কথা বলে। আমি একটা কাহিনী বলি। ব্রিটেনের হাউস অফ কমন্সের এক সদস্য বললেন যে, এক্সেলেন্সি, ওয়াই ইউ ক্যাপ্ট নাম্বার 29 the climate change issue, it should be on top. আমি বললাম, এটা অন টপ হবে তোমাদের দেশে, যেহেতু তোমাদের এখানে ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে নাম্বার 1 প্রায়োরিটি, কিন্তু আমাদের দেশে অন টপ হবে মানুষের খাদ্য নিশ্চিত করার পরিস্থিতি বিষয়টি। এইভাবে তাদেরকে বুঝে দিয়েছে। আমি স্টোনিশ হয়ে গেলাম, তারা আমাদের এই বিষয়টা হাউস অফ কমন্সে তারা আলোচনা করেছে, হাউস অফ লর্ডসের সদস্য তারা কথা বলেছে। সুতরাং একেবারে যে কষ্ট করেছি আমরা, সেটা বিফলে যায়নি। সারা বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করেছে।
এই ছোট পুস্তিকা আকারে পকেটে আমিও রেখেছি, আপনারাও রাখবেন, সবাইকে রাখতে বলবেন। এটা আমাদের রাজনীতির মহাকাব্য হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা এভাবে এগিয়ে যাই। সমালোচকদের সমালোচনার জবাব আমি বেশি দেব না, এই জন্য যে একটা বিখ্যাত মানুষের কথা আছে, আমি যদি সমালোচকদের সমালোচনার জবাব দিতে থাকি, আমি কাজ করব কোন সময়? আর যদি আমি কাজ করতে থাকি, সমালোচকদের সমালোচনার জবাব দেব কোন সময়? সুতরাং আমার এত বেশি নষ্ট করার সময় নেই। আপনাদেরও বলবো, আপনারা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে অনলাইনে আপনারা অ্যাক্টিভ হন। আমি তারুণ্যের সমাবেশ দেখলাম, অনেক কয়েক লক্ষ সমাবেশ লোকজন এসছে, তরুণরা এসছে গত 28 তারিখ। এরা সবাই যদি অনলাইনে অ্যাক্টিভ হয়, তাহলে যারা আমাদের বিরুদ্ধে কুৎসা রটনা করছে, কুচক্র করছে, কুচক্রী মহল, তারা বন্যার পানির মতো ভেসে যাবে। আপনারা বেশি বেশি করে টুইট করবেন, আন্তর্জাতিক অঙ্গনে টুইটের মূল্য একটু বেশি। আপনারা অনলাইনে অ্যাক্টিভ হয়ে এগুলোর জবাব দিবেন। শুধুমাত্র টেলিফোন হেলো হেলো বলে ইউজ করে ছেড়ে দেবেন না। আজকালের জমানা হচ্ছে জ্ঞান ভিত্তিক এবং প্রযুক্তি ভিত্তিক জ্ঞান। আজকাল এগিয়ে যেতে হবে আমাদের প্রযুক্তি নির্ভর রাজনীতি এবং জ্ঞান ভিত্তিক রাজনীতির মধ্য দিয়ে। আপনারা মেধাবী ছাত্রদেরকে রিক্রুট করবেন দলে, মেধাবী লোকজনকে আহ্বান জানাবেন। সমাজের বিভিন্ন পেশার, শ্রেণী পেশার যারা মেধাবী, তাদেরকে আপনারা আকৃষ্ট করবেন। একজন মেধাবী ছাত্র যা করতে পারে, একজন 100 এভারেজ ছাত্র তা হয়তো করতে পারে না। কারণ একজন মেধাবী